মা, কান্নাকাটি করে আর কি হবে? যার যতদিন হায়াত আছে দুনিয়াতে সে ততদিন থাকবে। মা, আব্বারে কবর দিয়ে আসলাম। হুজুরে বলছে বেশি কান্নাকাটি করতে নাই, কান্নাকাটি করে নাকি মুদ্রার আত্মার কষ্ট হয়। তুমি কান্নাকাটি করে কি করবে বলো? আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে আব্বারে বেহেশত নসিব করে। কও না কে, এখনই তো কর সময় কও। ভাইজান, আম্মা, আব্বা তো মারা গেছে, কবর দিয়ে আসলাম। এখন আর কান্নাকাটি করে তো কোনো লাভ নাই। আমি একটা কথা বলতে চাই। কথাটা হইতাছে, আমার ভাগের জমিটা আমারে দিয়ে দিলে খুব ভালো হয়। আমি অল্প দিনের সময় হাতে নিয়ে আসছি, আমি বেশি দিন থাকবো না। আমার ভাগের জমিটা আমারে দিয়ে দিলে আমি এটা বর্গা দিয়া পরে শহরে চলে যেতাম। এই, তুই এটা কি বললি? মাত্র আব্বারে মাটি দিয়ে বাড়িতে আসলাম, আমরা দাঁড়াইতে পারিনি, বসতে পারিনি, আর তুই তোর জমি জমার ভাগাভাগি শুরু করে দিছিস। ভাইজান দেখো, এইখানে তো আমি রাগ করার কোনো কথা বলিনি। আমি ভালো একটা কথা বলছি। আজ না হয় কাল জমি তো ভাগ করতেই হইব। তোমার ভাগের জমিতে তুমি কিছু একটা করবা, আমার ভাগের জমি দিয়ে আমার যা ইচ্ছা তা আমি করব। এতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হইব। ঢাকায় আমার ব্যবসা বাণিজ্য আছে। আমি যদি আমার জমিগুলা গ্রামের মধ্যে বর্গা দিয়ে যাই, তাহলে আমার কিছু টাকা আসলো, ওইটা আমি ঢাকায় ব্যবসায় বিনিয়োগ করলাম। হ্যাঁ, জমি জমা ভাগ হবে, কিন্তু এখন না, 41 দিন পরে। লোকজনকে খাওয়ানো শেষ করে গ্রামের লোকজন আছে ময়মুরবিদেরকে ডেকে তারপর আমরা জমি জমা ভাগ করব। ভাইজান দেখো, 41 দিন সময় কিন্তু আমার হাতে নাই। তুমি এতদিন কোন জায়গায় কি কি করছো না করছো এগুলো আমি কিচ্ছু জিজ্ঞাসা করি নাই। আমার জমিতে করছো, তোমার জমিতে করছো, আব্বা বাইচা ছিল, যা খুশি তা করছো। এখন আব্বা মারা গেছে, এখন আমার ভাগের জমি আমার প্রয়োজন। আমার ভাগের জমি আমারে বুঝাই দিয়া তারপর তোমার ভাগের জমিতে তোমার যা খুশি তুমি তা করো। মা, তোমার ছোট ছেলে কি বলছে কথাগুলো শুনছো তো? তার নাকি জমি জমার ভাগ এই মুহূর্তেই লাগবে, তার নাকি হাতে সময় নাই। যে ছেলেরে শিক্ষিত বানানোর জন্য জমি জমা বেচা মাসের পর মাস তারা টাকা দিছো, আর আজকে সেই জমি জমা নেওয়ার জন্য একদম উঠে পড়ে লাগছে। ভাইজান, আপনার ছোট ভাই যেহেতু গ্রামে থাকে না, শহরেই থাকে, তাই জমিটা ভাগ করে আপনার ছোট ভাইরে দিয়া দেন। তাইলে শহরে গিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো আর জমিটা বর্গা দিতে পারবো। শোনো ছোট বউ, আমি তোমার ভাসুর এইখানে দাঁড়ায় আছি। জমি জমা ভাগ যদি করতেই হয় সেটা 41 দিন পরে। আর জ্ঞান বুদ্ধি এত রাখার দরকার নাই। আমি জমি জমায় চাষ করে খাই, তোমাদের সাথে জ্ঞান বুদ্ধি আমার বেশি আছে। জমি জমার ভাগাভাগির কথা বলছো না, ভাগাভাগি করে দিব সময় হলে। তাই এত বেশি কথা না বলে কথা কম বলাটাই ভালো। শোনো, ওরা যেহেতু ওর জমি জমা বুঝা নিতে চাইতেছে, ভাগ করে নিতে চাইতেছে, তুমি তারা যেমনে চায় এমনি ভাগ করে দাও। আজকের দিনে আর কোনো ঝামেলা করো না, কোনো অশান্তি করো না। ঠিক আছে, জমি জমার ভাগ আজকে হলেও করতে হইব, কালকে হলেও করতে হবে। মাঠে জমি আছে 58 বিঘা। তোর যে সাইড থেকে বেশি পছন্দ হয় সেই সাইড থেকে আমি তোরে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এই যে বাড়িঘর দেখতেছিস, এই বাড়িঘরের অর্ধেক তোর, অর্ধেক আমার। আর ওই দক্ষিণ পাড়ার যে প্রজেক্ট আছে 10 বিঘা, ওইখান থেকে 5 বিঘা তোর, 5 বিঘা আমার। তোর পছন্দ মতো যেখান থেকে নিতে মন চায় সেইখান থেকে নিবি, কোনো অসুবিধা নাই। কালকে আমিনরে খবর দিস, আমিন জাগা জমি মাইপা 2 ভাইয়ের নামে সমান ভাগে আমরা করে নিব। বাজান রে, তোরা তো জমি জমা সব ভাগ করে নিবি, আমারে ভাগ করবি না? আম্মা, আপনারে ভাগ করার কি আছে? আপনার ছোট ছিল তার গ্রামে থাকে না যে আপনারা ভাগ ভাগটা করে নিব। তাই কইছিলাম কি, আমরা তো শহরেই থাকি, আপনি গ্রামে থাকবেন যেটা, আপনি আপনার বড় ছেলের ভাগেই থাকেন। হ্যাঁ মা, ছোট বউ তো ঠিকই কইছে। আর আমি তো বাইসে আছি, তোমার বড় ছেলে। আমি যতদিন আছি আমি আমার সংসার তোমারে খাওয়াবো, খাওয়ান নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। তবে এখানে আমার একটা কথা আছে, আমি জমি জমা চাষ করে এই পর্যন্ত আসছি, অন্তত আমার ভাগে জমি একটু বেশি দিস। না, আমি তো তোর একার ভিতরে থাকবো না,
আমার স্বামীর জমি জমা ভিটা বাড়ি সব তোরা ভাগ করে নিলি। আমি তো তবু মা, আমারে তোরা ভাগ করবি না? জমি জমা যেভাবে ভাগ করে নিছস তোরা আমারে সেইভাবে ভাগ করে নে। এটা তুমি কেমন কথা কইতেছো মা? তোমারে আমরা দুজন ভাগ করে নেবো মানে? তোমারে আমরা দুজন ভাগ কিভাবে করবো? মা যেহেতু ভাগ করার কথা কইতেছে, জমি জমা যেহেতু ভাগ হইব, মারেও তো ভাগ করে নিতে হইব। একটা কাজ করেন, 15 দিন আপনি আমাকে ভিতরে খাইয়েন, আর 15 দিন আপনার বড় ছেলের ভিতরে খাইয়েন। হইছে এবার খুশি? না, তুমি যেভাবে বলছো সেভাবে তো হবে না। তুমি 15 দিন মারে খাওয়াবা, আমরা 15 দিন মারে খাওয়াবো। মা এই 15 দিন তোমার ঘরে দৌড় দিবে, আমার ঘরে দৌড় দিবে, তা তো হয় না। প্রতিদিনের রান্না প্রতিদিনের মার ঘরে তোমরা দিয়ে আসবা, আমাদের রান্না আমরা মার ঘরে দিয়ে আসবো। মা খাবার খাক আর ফেলা দিক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে মা, তাইলে এটাই কথা রইলো। তোমার ছোট বৌমা যতদিন বাড়িতে থাকে ততদিন তোমার ঘরে নিয়ে খাওন দিয়ে আসবো, আর তোমার বড় বৌমা তো তোমার ঘরে নিয়ে নিয়মিতই খাবার দিয়ে আসবো। আর তুমি শুধু পায়ের উপর পা তুইলা বৈশা বৈশা খাইবা। বউ, ঘরে চলো। শিক্ষিত বানাইছো না? ঢাকার শহরে পড়াশোনা করাইছো, শিক্ষিত বানাইছো। এই শিক্ষিতর এই জ্ঞান বুদ্ধি কি কইছে দেখছো? শুনছো না? এখন মা, মা, হ্যাঁ? আপনার খাবার নিয়ে আসছি, ওঠেন। হ্যাঁ? খাবার আনছো? হ্যাঁ মা। খাবার আনছো? অনেক সময় হয়েছে, নিন খেয়ে নেন। কি দিয়ে আনছো মা? মসুরের ডাল আর ভাত মা। কি বৌমা, শুধু ডাল আর ভাত, আর কিছু রাঁধো নাই? রাঁধছি তো মা, মুরগির মাংস রান্না করছি। তো মুরগির মাংস রান্না করছো, একটু মুরগির মাংস আনলা না? আল্লাহ, আম্মা আপনি এটা কি কইলেন? ডাক্তার না আপনারা ঝাল খাইতে নিষেধ করছে? আর আপনার পোলায় আজকে মুরগি না কইছে কি ও নাকি খুব ঝাল খাইতে মন চাইতেছে, আমি যেন বেশি কইরা কাঁচা মরিচের ঝাল দিয়া মুরগির মাংস রান্না করছি। তো আমি তো মা অনেক ঝাল দিয়ে মুরগির মাংস রান্না করছি, সেই জন্য আপনার জন্য নিয়ে আসি নাই, কারণ এটা তো আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুমি ঠিকই কইছো বৌমা, তোমার শ্বশুরও মারা গেল, আর ডাক্তার আমার ঝাল খাইতে নিষেধ করলো। আচ্ছা মা, তাহলে আপনি তাড়াতাড়ি খায় নেন। বাপ কি ওনার সেরাটনের খাবার দিয়ে গেছে। ডাইল দিয়ে খাওন দিয়ে গেছে। হ্যাঁ ভাবে তো, দেখলাম আজ তো একটা দেশি মুরগি সুন্দর কাইরা কুট্টা কাইটা রান্না করলো, আর এখানে দিয়ে গেছে সামান্য একটু ডাল আর ভাত। চাইলে তো একটু পুরা দিতে পারতো। দেখছেন, বড় বই তো ভালো ভালো কর, আপনার ডাল দিয়ে ভাত দিয়ে গেছে। এই হলো মানুষ। এই দেখেন, আমি আপনার জন্য করলা ভাজি করেছি, তিতা তিতা, আপনার শরীরের জন্য ভালো। আর আপনি তো করলা ভাজি পছন্দ করেন, খান। কি বৌমা, শুধু করলা ভাজি, আর কিছু রান্না করো নাই? রানছি, আপনি তো জানেন আপনার পোলায় আবার গরুর মাংস ছাড়া ভাত খেতে পারে না। ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল, বেশি না, মাত্র 2 কেজি। তো ভাবলাম যে মাংসটু করে রান্না করে দিই, খাইব না। আর একটু করলা ভাজি করছিলাম, তাই ভাবলাম করলা ভাজি দিয়ে আপনার ভাতটা দিয়ে যায়। তা বৌমা, আমারে 2 টুকরা গরুর মাংস দিতা, দুটো ভাত খাইতাম। হায় আল্লাহ, মা আপনি
আপনি কি ভুলে গেছেন ডাক্তার আপনার গরুর মাংস খেতে নিষেধ করছে? হ্যাঁ, ডাক্তারে কইছে না আপনার অ্যালার্জির সমস্যা, গরুর মাংস খাইলে সারা গা খালি খাওয়া দিতেই থাকবে, খাওয়া দিতেই থাকবে, তখন গরুর মাংস খাওয়া ইয়ে ছুটতে যাইবে। তাই কইতাছি গরুর মাংস খাইতে হইব না। অ্যালার্জি হইলে যদি করলা খান তাহলে আর শরীর চুলকাইব না। তাই কইতাছি করলা দিয়ে ভাত খান, আর জিব্রাটার একটু ছোট করেন। হ্যাঁ, আবার এই ডাইল খাইেন না, কিন্তু ডাইলেও কিন্তু অ্যালার্জি, এটা খাইলে পরে আপনার সারা গায়ে চুলকানি হবে। হ বৌমা, খাইতাছি। তোমার শ্বশুরও মারা গেল আর আমার শরীরে অ্যালার্জিও দেখা দিল। খান আম্মা খান, অনেক টেস্ট। আমি একটু খাইয়া দেখছিলাম, আমি তো আবার করলা খাই না, তারপর একটু মুখে দিয়ে দেখছিলাম, সেই খান। হ্যাঁ, খাইতাছি। বৌমা, হুম, বাড়িতে লবণ দাও নাই? দিছি তো। লবণ হয় নাই, একটু লবণ এনে দাও। আচ্ছা ঠিক আছে, আনতাছি। সোহেল, মাহফুজ, দেখছো পোলাপানের কাণ্ড, এত ডাক্তারছি কানেও শোনে না। কি হয়েছে মা, এত ডাকাডাকি করতেছো কেন? বলো কি জন্য ডাকতেছো? কি হয়েছে মা, ডাকতেছো কেন? বাজান রে, তোর বাবা মারা গেছে আজ 3 দিন হইল। 5 দিনের দিন তো একটু মিলাতের ব্যবস্থা করতে হয়। তা তোরা কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত তো একটা নিছি মা, শুক্রবার দিন মসজিদের মধ্যে 2 কেজি জিলাপি দিয়ে একটা মিলাদ পড়াই দিব। কি কইতাছস? তোগো বাবা মারা গেছে, মাত্র 2 কেজি জিলাপি দিয়ে মসজিদে মিলাদ দিবি? শোনো মা, কোন জায়গায় কি লেখা আছে 2, 4, 5, 10, 15 কেজি জিলাপি দিয়ে মিলাদ পড়াই তুইব? মিলাদ মানে হইতাছে একটু মিষ্টি মুখ করায় দেওয়া, মিলাদের শেষে একটু মিষ্টি মুখ করায় দিলেই হয়। আর আমার একা কইতাছো কেন? বাপের পোলা তো আরো একজন আছে, সম্পত্তির অর্ধেক ভাগ পাইছে, তো বাপের জন্য কিছু করব না? ওনারে বলো কিছু করতে, কিছু টাকা পয়সা দিতে, 2 ভাই মিলা করি। আরে ভাই, আমি তো মিলাদ দিব, আমি তো আর অস্বীকার করি নেই। আমি 5 কেজি বাতাসা মসজিদে দিয়ে দিব। যে মুসল্লিগুলো নামাজ পড়তে আসবে তারা অন্তত 3 পিস 4 পিস করে হলেও পাবে। আর তুই তো দিবি হলো মাত্র 2 কেজি জিলাপি, 5 জন পালে আর 2 জন পাবে না। মা, আমি যে 5 কেজি বাতাসা দিব, আমার সিদ্ধান্তটা কি ভালো হয় নাই? আরে বাপ রে বাপ, জারু সিলাই মিষ্টি খাও, মোল্লা চিনো না, বাপের সম্পত্তি খাইতে পারবা আর বাপের জন্য কিছু খরচ করতে পারবা না। তুমি পয়রা রইছো আদিমকালে বাতাসার মধ্যে। আরে বাতাসা তো আমিই খাই না। আমি 5 কেজি জিলাপি দিয়া দিব না, তুমি 5 কেজি জিলাপি দিয়া দিও, সুন্দর হইব বিষয়টা। এই, তোগো বাবা কি ফকিরা ছিল? হ্যাঁ, 2 কেজি জিলাপি আর বাতাসা দিয়ে তার মিলাদ পড়াবি? অন্তত 2-3 হাজার লোক তো খাওয়াবি। মা, তোমারে আমি কোনোভাবেই বুঝাইতে পারতাছি না, আব্বা মারা গেছে, মরা মানুষের জন্য টাকা খরচ করে লাভ আছে? উনি তো পরকাল ভ্রমণ করছে, তার জন্য শুধু 2 হাতে দোয়া করতে হইব। দোয়াটা করলে এটা আব্বা পাইবো। আর শোনো, আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না। যদি ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো থাকতো, চাকরি থেকে ভালো একটা টাকা পাইতাম, তাহলে আমি 2-4-5 হাজার মানুষকে তেহারি খাওয়াই দিলেও আমার কোনো সমস্যা ছিল না। কি বলো বউ? কি রে, তুই কি করস? আমি আর কি করবো? তোমার ছোট ছেলের পিছনে তো লাখ লাখ টাকা খরচ করছো, সেই যাও তো সাহস পাইতেছে না। আর 2-3 হাজার লোক, এই 2-3 হাজার লোক খাওয়াইতে গিয়ে আমার 1 বিঘা জমি বিক্রি করতে হবে। অতএব 5 কেজি দিতে চাইছি, এখন 5 কেজি বাড়ায় দিলাম, 10 কেজি বাতাসা। এটার বেশি ছাড় আমার পক্ষে আর দেওয়া সম্ভব না মা। জানেন তো মা, আপনার ছেলের এবার ফসল ভালো হয় নাই। মুসুরির ক্ষেত খরায় পুড়া গেছে, ভুট্টা ক্ষেত হয় নাই, ধান ক্ষেত পানির অভাবে মার খেয়েছে। এখন আমরা যে কিভাবে টানাটানি করে চলতেছি সবটাই তো মা আপনি জানেন। এই মুহূর্তে 2-3 হাজার লোক তো দূরের কথা, 20-30 জন লোক খাওয়ানোর মতো সামর্থ্য আপনি বড় ছিলেন না। মা, আপনি তো জানেন আপনার পোলায় যে চাকরিটা করে, ওই চাকরিতে তো প্রমোশন নিতে গেলে বারে বারে টাকা দিতে হয়। এই যে কিছুদিন পর পর টাকা দিয়ে প্রমোশন নেয়। এই তাছাড়াও এই যে ব্যবসাটা করতেছে, হায় হায়, ব্যবসার অবস্থা তো বেশি একটা ভালো না। ওই অল্প কিছু পুঁজি দিয়ে আর কি ব্যবসাটা করে। আর আপনি বলেন, পুঁজির টাকা দিয়ে কি আর আব্বার মিলাদ পড়ান যাইব? মা শোনো, এই 2-3 হাজার লোক খাওয়ানোর সামর্থ্য আমার নাই। যেদিন হইব ওই দিন আমি খাওয়াইতে পারবো। আমি সর্বোচ্চ 10 কেজি জিলাপি দিয়ে দিতে পারবো, এটা আমার সাফ সাফ কথা। শোন,
তখন দুই ভাই কারোর মিলাদ দিতে হইব না। আর মিলাদ যদি দিতে হয় তাহলে 2-3 হাজার লোক বাড়িতে এনে খাওয়াইতে হইব। দেখো মা, আমি সাফ সাফ বলে দিতেছি, আমি এত টাকা খরচ করে 2-3 হাজার মানুষকে খাওয়াইতে পারবো না। আমি সর্বোচ্চ 10 কেজি জিলাপি কিনা দিতে পারবো। এতে যদি মিলাদ হয় হইব, না হইলে আমার কিছু করার নাই। বউ চলো ঘরে চলো। শোনো মা, আমার থেকে তোমার ছোট ছেলের ইনকামটা কিন্তু বেশি। এখন ও যেহেতু পারবে না, এই 10 কেজি বাতাসা ছাড়া আমার পক্ষে আর পারা সম্ভব না। এই চলো। কি রে মা শেফা, মা, কেমন আছিস মা? ভালো আছি, তুমি কেমন আছো? আছি, ভালো আছি। আরে আমার কাছে তো কি রে, তোর মুখটা এরকম শুকনো শুকনো লাগছে কেন? আর তুই এই লাকড়ি চুলায় রান্না করছিস? মা, আমার সংসার, আমাকে রান্না বান্না করতে হবে না। আর তাছাড়াও মাটির চুলার রান্না অনেক মজা হয়। আর তোমার জামাই তো মাটির চুলার রান্না ছাড়া খাইতেই পারে না, তাই ওরে আমি মাটির চুলায় রান্না করে দিই। এই, তুই নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? আগুনে রান্না করতে যে মুখটা তো একবার পুড়িয়ে ফেলছিস। আর জামাইকে বলতে পারিস না যে কাজের মেয়ে রাখতে? তুই কেন এত কাজ করবি? জামার তোর টাকা পয়সা কম নাই। মা, তুমি তো বলো টাকা পয়সা সঞ্চয় করতে। এখন যদি আমি একটা কাজের লোক রাখি, ওরে তোমার বেতন দিতে হইব। আর সব কিছুতে যদি বেশি টাকা খরচ করি, তখন তো আর সঞ্চয় করতে পারবো না। এই জন্য নিজের কাম নিজেই করি। আর বাসায় কি এমন কাজ? রান্না বাড়া আর খাওয়া দাওয়া, এই তো। আচ্ছা, এসব বাদ দে। শুনলাম তো শ্বশুর মারা গেছে, তোর শাশুড়িকে তুই আবার নিজের ঘাড়ে নেস নাই তো? আরে মা, আমি হইলাম গিয়ে তোমার ভাইয়া, বোঝা টানার সময় কি আর আমার আছে? উনি তো হইল একটা বোঝা, তাই উনারে আলাদা করে দিছে। কিন্তু খাবার দাবার আর কি গুছে ওনার রুমে দিয়ে আসতে হয়। তুই আবার এই খাবার দাবার ঘরে দেওয়ার দায়িত্ব নিলি কেন? এটা তো তোর ভাসুরের দায়িত্ব। এই যে পুতুরা বাবাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসলেন? এই তো আসলাম। তা বাবাজি, তোমার মা একটা, কিন্তু তোমরা দুই ভাই। কিন্তু আমি বুঝতে পারলাম না, তোমরা দুই ভাই দায়িত্ব নিছো কেন? তুমি তো বাড়ির বড় ছেলে, তোমার তো দায়িত্ব বেশি, অধিকারও বেশি। তোমার মায়ের দায়িত্ব কি তুমি নিতে পারো না? মা, আমি আমার মায়ের দায়িত্ব একাই নিয়েছিলাম, কিন্তু আমার মায়ের সন্তান 2 জন। আমার মা আমার কাছে খাবে না, সে 2 ছেলের কাছেই খাবে। এখন আমাদের গ্রামের যে মেম্বার, সে একটা মীমাংসা করে দিয়েছে যে আমার মা 2 ছেলের ঘরেই খাবে। যখন রান্না বান্না হয়ে যায়, খাবার মায়ের ঘরে দিয়ে আসি। ও, বুঝতে পেরেছি। কিন্তু বাবা, তোমার বউকে বলো বড় বউয়ের দায়িত্ব অনেক বেশি থাকে, সে যেন তার শাশুড়ি একটু জোগাড় যত্ন ভালো মতো করে। আমার মেয়েটা আবার ছোট মানুষ, সে আবার এত দায়িত্ব নিতে পারে না। কিরে, আমি কখন এসেছি, গলাটাও শুকিয়ে গেছে, এখানে দাঁড়িয়ে কি থাকবো? একটু শরবত টরবত দিবি না? হ্যাঁ, কথা বলছিলে দেখেই তো দাঁড়িয়েছিলাম। চলো ভিতরে চলো। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোহেল, আমি তো তোমার কাছে যাইতেছিলাম বাবা। আমার কাছে কিছু বলবেন কাকা? সোহেল, তোমার বাবা মারা গেছে 1 সপ্তাহ হয়ে গেল। তোমার বাবার কাছে আমি কিছু টাকা পাইতাম। আমার টাকাটা যদি দিতা তাহলে আমার খুব উপকার হইতো, আমার খুব দরকার। কাকা, এটা আপনি কি করলেন? আপনি আমার বাবার কাছে টাকা পান মানে? আমার বাবা যখন বেঁচে ছিল তখন তো শুনলাম না যে আপনি আমার বাবার কাছে টাকা পান। আজকে 7 দিন হয়ে আমার বাবা মারা গেছে, আর এখন এসে আপনি বলতেছেন আপনি আমার বাবার কাছে টাকা পান। বাবা সোহেল, তোমার বাবা ছিলেন একজন হাজি মানুষ, উনি ঠেকাই বইরে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিছেন। এটাকে আমি তোমার কাছে বলতে পারি যে সোহেল, তোমার বাবা আমার কাছ থেকে টাকা ধার নিচ্ছে, তুমি সাক্ষী থাইকো। শোনেন কাকা, তখন যেহেতু টাকা পয়সার কথা বলেন নাই, আর এখন এই টাকা পয়সার ব্যাপারে আমার কাছে বলে কোনো লাভ হবে না। আপনি বললেও আমি আপনার টাকা পয়সা দিব না। সোহেল, তুমি কিন্তু তোমার বাবার জানাজার সময় বলছিলা
তা আমার বাবার কাছে যদি কেউ টাকা পয়সা পান আমাকে বললেন, আমি পরিশোধ করে দিব। এখন আমার টাকাটা তুমি পরিশোধ করে দাও। আরে চাচা, প্রত্যেকটা সন্তানেরই দায়িত্ব জানাজার মধ্যে এই কথাটা বলা যে আমার বাবার সাথে যদি কারো কোনো লেনদেন থাকে তাহলে আমার সাথে দেখা করবেন। কিন্তু এই কথাটা কিন্তু আমি বলিনি, আমার বড় ভাই বলছে। যেহেতু আমার বড় ভাই বলছে, সে আমার বড়, তার একটা দায়িত্ব আছে। আপনি একটু কষ্ট করে আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তোমার বড় ভাই বললো বাবা পয়সা থাকতে যখন টাকার কথা আমাকে বলেন নাই, তো এখন আর বইলা লাভ নাই, আমি টাকা পয়সা দিব না। বাবা, তুমি তো হাজী সাহেবের ছোট ছেলে, তোমারও তো একটা দায়িত্ব আছে, তুমি আমার টাকা কটা দিয়ে দাও। চাচা, আমার বড় ভাই কিন্তু একদম যুক্তিসঙ্গত কথাটা বলছে। কারণ আমি এবং আমার বড় ভাই আমরা কেউ জানি না আপনার যে আব্বার সাথে একটা লেনদেন আছে। যেহেতু আমরা জানি না, সেহেতু তো আমরা এই টাকাটা দিতে পারবো না। কি কও বাবা, তুমিও টাকা পয়সা দিতে পারবে না, তাহলে আমার টাকা কে দেবে? চাচা, কি আপনার টাকা দিব এটা আমি বলতে পারি না, কিন্তু আপনার কাছে দোহাই লাগিয়ে আর কখনো রাস্তার মধ্যে আটকায়া আমার কাছে টাকা চাইবেন। দেখেন চাচা, আমার কাছে টাকা চাইলে আমার লজ্জা লাগে, আপনি যান। এত টাকা দিলাম আব্বারে, আব্বাই কি করলো এত টাকা? দোকানদার আইসা টাকা চায়, সবজিওয়ালা আইসা টাকা চায়, মুরব্বী মানুষ আইসা টাকা চায়। ফাইজলামির আর জায়গা পাইলো না। আব্বারে তো আমি মাসে লক্ষ লক্ষ টাকা দিছি, ওই টাকাই তো আব্বাই মাইনসের দাঁড় কর্য দিয়া শেষ করতে পারে নাই। আর ওনারা আসছে কি করার জন্য? ওনাদের কাছ থেকে নাকি আমার আব্বাই টাকা ধার নিছে। মিথ্যা কথা বলার জায়গা পায় না। দেখো মা, তোমার এই কান্নাকাটি সবসময় কিন্তু ভালো লাগে না। আমরা রাস্তাঘাটে বের হইতে পারি না। কেন পারি না জানো? অমুকে টাকা পায়, তমকে টাকা পায়। আব্বা যখন বেঁচে ছিল তখন কি বলতে পারে নাই যে অমক তমক আমার কাছে টাকা পয়সা পায়, আমি মরার পরে তোরা দুইটা ভাই শোধ করে দিস? বলছে কোনো দিন? বলে নাই। এই কথা বইলা গেলে কি আর মানুষ আমাদের ডিস্টার্ব করতো? যদি কয়া যাইতো তাহলে আমাদের কাছে আইসা মানুষ আর টাকা চাইতো না। চায়ের দোকানদার আইসা টাকা চায়, সবজির দোকানদার আইসা টাকা চায়, মুদির দোকানদার আইসা টাকা চায়। বশির চাচার সাথে নাকি তার কি লেনদেন ছিল এটা তো আমরা কেউ কিচ্ছু জানি না। এই যে মাসের পর মাস লক্ষ লক্ষ টাকা তোমাকে পাঠাইলাম, এই টাকাগুলা কই গেল? সবাই নাকি শুধু টাকাই পায়, টাকাই পায়। তাহলে এত টাকা দিলাম কই? বাজান রে, তোরা তো আর সংসার চালাস নাই, সংসার চালাইছে তোর বাপ। তোরা কটা টাকা দিছস, তোর বাপে সংসার চালাইছে। সংসার ধর্ম করতে গেলে মানুষ টুকিটাকি দেনা হয়েই থাকে। কয়টা টাকা এবার দেনা করে গেছে তোর বাপে? তোরা দুই ভাই মিলে এই টাকাটা দিয়ে দিলে তো মিটে যায়। মা, আমি তো সারা জীবন তোমাদের দিয়েই আসলাম, আমি আর কত দিব বলো? আমার সাথে তোমার ছোট ছেলে ভালো টাকা পয়সা ইনকাম করে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আর আব্বাস যে টাকা ঋণ করে গেছে, অল্প কিছু টাকা, এই টাকা তোমার ছোট ছেলে দিতে পারবে। তারই বলো ও যেন সব টাকা পয়সা দিয়ে দেয়। ভাইজান, এটা তুমি কেমন কথা কইতেছো? আমি টাকা দিয়ে দিব মানে? আমার কাছে কি লক্ষ লক্ষ টাকা আছে? আর লক্ষ লক্ষ টাকা যখন ছিল তখন তো বাপের চিকিৎসা করাইছি, তখন তো তুমি একটা টাকাও দিতে পারো নাই, শুধু 3 বেলা খাওয়াইছো। এই, তোরা কি চুপ করবি নাকি ঝগড়া করবি? হ্যাঁ, তোর বাপে কি ফকির আছিল? ফকির আছিল? সে তো 50-60 বিঘা জমি রেখে গেছে। তোরা দুই ভাই মিলে সেই জমি ভাগ করে নিছস। হ্যাঁ, তোর বাপে কয় লাখ টাকা দেনা করছে? না হয় 2 লাখ টাকা। তা দুই ভাই মিলে দিলে কি হয়? হ্যাঁ মা, এবার কৃষিকাজের অবস্থা বেশ একটা ভালো না। খরায় সবকিছু পুরো সারখার হয়ে গেছে। আমি তো বলতেছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তোমার ছোট ছেলের হাতে টাকা পয়সা আছে, ওরেই বলো, ও দিয়ে দিতে পারবে। ভাইজান, তুমি সব আমার ঘাড়ের উপর চাপাই দিও না। তুমি কিন্তু জমি সমান সমান ভাগ নিছো, বরঞ্চ তোমার সমান সমান ভাগের চেয়ে একটু বেশি দিছি, কারণ তুমি জমি চাষ করে রাখাও। তুমি বড় ভাই, তুমি অনেক দায়িত্ব পালন করছো, এই জন্য তোমার সম্মান করি দেখা তুমি সব আমার কাঁধে চাপাই দিবা, তা কিন্তু আমি মাইনা নিব না। ভাই, এই শোন, তোকে দুই ভাইরই কইতাছি, তোর বাবার সম্মান মানে আমার সম্মান। তোর বাবা দেনা করে গেছে, আমি সেই দেনা শোধ করে দিতে চাই। তোর বাবা যে জমি রেখে গেছে, সেই জমি বিক্রি কইরা আমার কাছে টাকা দে। তোর বাবার ঋণ আমি শোধ করব। আচ্ছা মা, আমি আমার ভাগে যে জমি জমাগুলো পাইছি, কতটুকু পাইছি? এতটুকু চাষবাস করে আমি আমার সংসারই চালাতে পারতেছি না। তার মধ্যে যদি আমি আমার এই জায়গা জমি বিক্রি করি, তাহলে আমি সংসার চালাবো কিভাবে? আমার চালানোর মতো কোনো অবস্থান আছে? অল্প কিছু টাকা তোমার ছোট ছেলেরে কও, ও তো দিয়ে দিতে পারে। হ্যাঁ, পাইছো আমারে। আমি একটু বেশি টাকা ইনকাম করি,
এখন আমার বাপে যত ধার দেনা কইরা রাইখা গেছে এগুলো সব আমার গাড়ির উপর চাপায় দেব। দেখছো আমার মেয়ের জামাইয়ের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র চলতেছে? ওর বাবার যত দেনা দায়েক সব আমার মেয়ের জামাইয়ের ঘাড়ে চাপানো হচ্ছে। না, আমি থাকতে তো আমি এটা হতে দেব না। এখনই চাই আমার মেয়েকে আমার বোঝানো লাগবে। শেফা, শেফা, আয় শেফা। হ্যাঁ মা বলো। তোর সাথে আমার কথা আছে। বলো, কি বলবা? এইখানে লোক আছে, বলা যাবে না, বাইরে চল। শেফা, একটু দেখিস তো, আমি ঘর থেকে আইতেছি। কি হয়েছে? ওই বাড়ির সবাই মিলে তো আমার জামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। কি কইতেছ মা? ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র করতেছে? এই যে তোর শ্বশুরে যত দেনা পাওনা সব কিছু তো তোর জামাইয়ের ঘাড়ে চাপাই দিতেছে। মা, এই বাড়ির সব লোক যে আমার জামাইয়ের নিয়ে ষড়যন্ত্র করে এটা আমি আগে থেকে জানতাম, কিন্তু এত বড় ষড়যন্ত্র করতেছে সেটা আমি জানতাম না। আমি এখানে আসতে আসতে সব শুনছি। শোন, যত কষ্টই হোক জামাইকে নিজের বশে রাখ, আঁচলে বাইন্ধা রাখ। ভুলে ভালেও কখনো জামাইকে এই দেনা পরিশোধ করতে দিস না। তোর শ্বশুর দুই ছেলের ভিতরে এক ছেলে কেন দেনা পরিশোধ করবে? আর এই সুযোগ সুবিধা তো ভোগ করতে দুই ছেলে, তোর জামাই কেন একা দেনা পরিশোধ করবে? শোন, এখনো সময় আছে, জামাইরে ভালো মতো বোঝা। দেখবি যদি জামাইরে একবার হাতের মুঠোয় আনতে পারোস না, তাহলে তোর কথায় উঠবে আর বসবে। কথাটা মাথায় রাখিস, কোনোভাবেই যেন তোর জামাই এই দেনা পরিশোধ না করে। মা, যেদিন থেকে তুমি আমার এই বাড়ির বউ করে পাঠাইছো, বিয়ের আগের দিন আমার কি কইছিল মনে আছে? জামাইরে কেমনে আসলে বাইন্ধা রাখতে হয় সেই বুদ্ধিতে তুমি আমার অনেক ভালো করে শিখাই দিছো। আর সেই টেকনিক এই বাড়িতে আমি খাটাইতেছি। আমার কথা ছাড়া আমার স্বামী একটা কামি কোনচাও এই বাড়িতে দেয়। তবে একটা কথা কি মা, আমি আমার স্বামীরে কিভাবে আসলে বাইন্ধা রাখি সেটা তুমি এই বাড়িতে এসে দেখছো। স্বামীর কানে কিভাবে বীজ দিয়া মধু মধু কইতে হয় সেটা তো আমার থেকে ভালো আর কেউ জানে না। ওই হারামজাদা আমারে না বইলা শ্বশুরের বিনা কেমনে পরিশোধ করে সেটাও আমি দেখে নিই। একটা টাকাও আমি আমার স্বামীর দিয়ে পরিশোধ করতে দিই না। যেভাবে বললাম ঠিক ওইভাবেই চলার চেষ্টা করিস। আচ্ছা। বিয়ান, আপনাকে কাণ্ডজ্ঞান দেখে বাঁচি না। আচ্ছা, আমার জামাই বোকা শোকা দেখে আপনারা সব দেনা তার ঘাড়ের উপর চাপাই দিবে, এইটা কি একটা কথা? বিয়ান, এটা আবার কেমন কথা কন? সব দিন আমি মাহফুজের উপর চাপাই দিলাম মানে? বিয়ান, আমি আসতে গিয়ে তো সব কথাই শুনলাম। আমার জামাই বোকা শোকা দেখে সব দিনা তার ঘাড়ের উপর চাপাই দিলেন, কিন্তু মনে রাখেন যতদিন আমি এই বাড়িতে আসি ততদিন আমার জামাইকে দিয়ে কোনো দেনা পরিশোধ করতে তো আমি দেব না। কারণ আমার মেয়ের আমার জামাইয়ের একটা ভবিষ্যৎ আছে, আর আমি থাকতে আমার মেয়ের জামাইয়ের ভবিষ্যৎ যে পানির জলে ভাসে যাবে সেটা তো আমি হতে দেব না। বিয়ান, শোনে, আপনার তো বড় ছেলে আছে, বলেন না আপনার বড় ছেলেকে পরিশোধ করতে। আর আপনারা যেগুলো বলছেন আমার জামাই তো বোকা শোকা, তাই শুনে হয় 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 করতেছে। মা, ওই মা, আপনি আমাগো বাড়িতে আইছেন, কয়দিন থাকবেন, বেড়াবেন, চলে যাবেন। আপনি তো আমাগো সংসারের ব্যাপারে নাক গলাইতে পারেন না। কেন নাক গলাবো না মা? আর এটা আমার মেয়ের সংসার, আমার মেয়ের ভবিষ্যৎ এখানে জড়িত, তাহলে আমি কেন আমার মেয়ের ভালো চাবো না? হ, সব ভালো তো শুধু আপনার মাইয়ারই চান, আমাগো ভালো মন্দ দিয়ে তো আপনার কিছু যায় আসে না। মা, আপনারও একটা কথা কই, এই বাড়িতে বই আসার পর থেকে অনেক কথাই আমি শুনছি। আপনার ছোট পোলারে ঢাকা শহর বড় ভার্সিটিতে লেখাপড়া করাইছেন, বড় ভিআইপি হোস্টেলে লেখা পড়াশোনা করাইছেন। কেন 10 জন 20 জন পোলা পেনের লগে মেসে লেখা লেখাপড়া করান গেছে না? আপনার ছোট পোলারে লেখাপড়া করাইতে পারছেন, আর বড় পোলারে কি বানাইছেন? চাষা বসা কামলা একদম কৃষক বানাই রাখছেন। আজকে আমার জামাই গরিব বইলা আপনার ছোট পোলার অনেক টাকা আছে, এলাকা আমার জামাই টিয়া দিতে পারতেছে না, কইলাম আপনার ছোট পোলারে টিয়াগুলা দিয়ে দিতে। আমরা কি টিয়া দিতে না করছি? আমার জামাইয়ের কাছে যখন টিয়া আইবো, যা খরচ হইব তার অর্ধেক তো দিয়ে দেবো কইছি। তাইলে এখন পাওনাদার বাড়িতে আসারছে টাকাগুলা দিয়ে দিলে কি ভালো হয় না? তা হবে না, তা হবে না। শোনো মা,
আমার মেয়ের জামার পিছনে তোমার শ্বশুর যে টাকাটা খরচ করছে সেটা তো দায়িত্ব ছিল। সে লেখাপড়ায় ভালো ছিল, লেখাপড়া করাইছে, কিন্তু তোমার জামাইয়ের মাথার ভিতরে তো ঘিলু বলতে কিছু ছিল না, ছিল গোবর ভরা, লেখাপড়া করতে পারে নাই, তাই চাষাবাদ করে খাচ্ছে। এই জন্য যে আমার জামাই দেনা পরিশোধ করবে এমন তো কোথাও লিখিত ছিল না। বেন, আপনি চুপ করেন। আমার দুইটা পোলা আমারে যেমন ভাগ করে নিচ্ছে, আমার স্বামীর জমি জমা যা আছে সব ভাগ করে নিচ্ছে, আর আমার স্বামীর যে দেনাপাতি আছে সেগুলো তাকে দুইজনের ভাগ করে দিতে। আমি তো সেই কথাই বলতেছি, তাই বড় ছেলেকে বলেন না কেন? সব তো আমার জামাইয়ের ঘাটেই চাপাই দিচ্ছে। আপনার বড় ছেলেও দেখ, আমার জামাইও দেখ, সমস্যা নাই তো, কিন্তু আপনার বড় ছেলে তো এখন দেওয়ার সামর্থ্যই নাই, সে তো সব চাপাই দিচ্ছে ছোট ভাইয়ের উপর। শোনেন, এখন যে আমার জামাই সব টাকা শোধ করবে, পরবর্তীতে আপনার বড় ছেলে যে টাকাটা পরিশোধ করবে তার কি কোনো মানে আছে? মা, ওই মা, আপনারা কইছি না আমাকে সংসারের ব্যাপারে নাক গলায়েন না। আর আম্মা, আমরা তো টাকা দিতে না করি নাই, কইছি যে আমার জামাইয়ের হাতে এখন টেয়া পয়সা নাই, যখন টেয়া পয়সা আইবো তখন আমরা যা খরচ যাইবো তার অর্ধেক দিয়ে দেবো। এখন যেন মাহফুজ সবটা টাকা ঋণ পরিশোধ করে দেয়, এটা কি আমরা কোনো ভুল করছি? আমরা যদি টাকা দিতে একবার অস্বীকার করতাম তাইলে নয় মা, ওই মা আমরা দোষারোপ করতে পারতো। আমরা তো একবারও অস্বীকার করি নাই যে টেয়া দিব না। তুমি চুপ করো বৌমা, তোমরা যে কেমন মানুষ আমার জানা আছে। আমারও তো ভাগ করে দিলা, তোমার ঘরে যে কি রান্না বান্না হয়, তোমরা কি খাও না খাও সব আমি জানি। আর আমারে তো ডাল ভাত দাও, তাই খেয়ে তো আমি জীবন বাঁচাই। তবে আমার সাপ সাপ কথা, আমার স্বামীর দেনা তোমাকে দুইজনই শোধ করতে হবে। এটাই আমার শেষ কথা। দেখছিস ধার কত, এখনো সময় আছে, নিজের বুঝে নে। ভাবি, ভাবি, ওই ভাবি বাড়িতে আছেন নাকি? কি ব্যাপার ভাইজান? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, আপনার দুই ছেলের কাছে আমি গেছিলাম, ওর বাপের দেনা ওরা দিতে পারবে না, অস্বীকার করতেছে, তাই আমি আপনার কাছে আইছি। আপনি আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। ভাই সাহেব, আমার স্বামী আপনার কাছ থেকে টাকা নিয়েছিল আমি জানি, কিন্তু আমার পোলারা জানে না। এখন ওরা দিতে অস্বীকার করতেছে, আমি এখন কি করি কোন? ভাবি, বাপের দেনার দায় ছেলেরা কেমনি করে অস্বীকার করে? যাই হোক, আপনি যেহেতু জানেন, আপনি জমা জমি বিক্রি করে হইলো আমার টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। ভাই সাহেব, এই জমি আমি কেমনি বিক্রি করুম? আমার স্বামী যা রাইখে গেছে, দুই পোলা ভাগ বাটারা করে নিয়ে গেছে। এই যে ঘরটা দেখতেছেন, ঘরটাও পোলারা দুই ভাগ করে নিছে। এখন আমার ছোট্ট একটা রুম দিছে, পোলার বউরা যদি আমার খাওন দেয় তাইলে আমি খাই, নাইলে আমি খাই না। ভাবি, দুই ছেলের সমস্ত জায়গা জমি ভাগ করে দিছেন, বাপের জায়গা দুই ছেলে খাইতে পারবো, কিন্তু বাপের দেনা দিব না, এটা তো হইতে পারে না। আপনি আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। কি ব্যাপার কাকা, আপনি আমাকে বাইরে করে কেন? রাস্তায় আপনার সাথে আমার দুদিন আগে দেখা হয়েছে, আপনি আমার কাছে টাকা চাইছেন, আমি কি বলছি? যে আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। কাকা, আপনি যে টাকা চাইতেছেন, টাকা তো শুধু চাইলেই হইব না। আপনি যে আব্বারে টাকা দিছেন, ওই টাকা দেওয়ার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ নাই। তাহলে আমরা কিভাবে বিশ্বাস করবো যে আপনি আব্বারে টাকা দিছেন? আপনি তো একটা স্ট্যাম্পও রাখেন নাই। যদি একটা স্ট্যাম্প রাখতেন তাইলে আমরা আপনার টাকা দিয়ে দিতাম। বাবাজি, তুমি যে শুধু স্ট্যাম্প করো, এই স্ট্যাম্পই সব কিছু? একটা সামাজিকতা আছে না? তোমার বাবা হাজি সাহেব, উনি ঠেকাই পড়ে আমার কাছে গেছিলেন, 1,30,000 টাকা আনছেন। আমি তোমার বাবাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছি। আর কেউ না জানো, তোমার মা তো জানে, তোমার মাকে জিজ্ঞেস করে দেখো। মা, কাকা এটা কি কইতাছে? তুমি কি এই 1,30,000 টাকার বিষয়ে কিছু জানো? হরে বাজান, তোর আব্বা ওনার কাছ থেকে 1,30,000 টাকা আনছিল, সেটা আমি জানি। তুই একদিন ফোন করলি না কলেজ থেকে, তোর 50,000 টাকা লাগবো, এই জন্য উনি ধার করছিল। তা তোরে 50,000 টাকা দিল, আর তোর বড় ভাইরে 80,000 টাকা দিছে ওই জমি চাষবাস করার জন্য। বাবারে, তোরা দুই ভাই মিলে এই টাকাগুলো দিয়ে দে। তোর বাবা বাচ্চা থাকলে এই কথা আমি তবু কইতাম না, এই তো দিয়ে দিতাম। মা, তুমি এটা কি কইতাছ? আমি এই 1,30,000 টাকা করতে দিব? তুমি জানো আব্বার পিছনে আমার কত টাকা খরচ হয়েছে? লাস্ট যখন আব্বারে হাসপাতাল থেকে নিয়ে আসলাম, তখন আমার 1,60,000 টাকা খরচ হয়েছে। আর এমনিতে ওষুধ, পানি, চিকিৎসা
বাবা তারও আমার 6 থেকে 7 লক্ষ টাকা নাই। আর এখন আমি এই টাকা করতে দিব? বড় ভাইরে এত লক্ষ লক্ষ টাকা দিছে, গরু বাছুর কিনা দিছে, ক্ষেত খামার করছে, বড় ভাইরে টাকা দিতে কও। এই বড় ভাই তুমি দিয়া দাও। এই টাকা পয়সা আমি দেবো কিভাবে? আমি সামান্য কৃষি কাজ করি, কৃষি কাজ করে আমি আমার সংসারটা চালাই দিচ্ছি। তুই চাকরি করিস, পাশাপাশি ব্যবসা করিস, তোর টাকা পয়সা অনেক আছে। তুই সামান্য কিছু ওষুধপাতি কিনে দিয়ে আমার বাপ মারে খোটা দিতেছিস, আমারে খোটা দিতেছিস, হ্যাঁ? আর আমি যে বাপ মারে সারা জীবন বসা বসা খাওয়াইলাম, তোর সাথে তো বেশি খরচ আমার হয়েছে। তুই আমি তো কোনো সময় খোটা দেই নাই। ভাইজান এটা তুমি কি কইতাছো? তুমি মা বাবার সব খরচ দিছো মানে? আমি কি কোনো খরচ দেই নাই? আমি কি ঢাকা থেকে মাসে মাসে টাকা পাঠাই নাই? আর প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হইতাছে তার মা বাবারে খাওয়ানো। তুমিও খাওয়াইছো, আমিও ঢাকা থেকে টাকা পাঠাইছি। এখন আমার হাতে কোনো টাকা নাই, আমি টাকা দিতে পারবো না। তুমি ওই কাকার 1,30,000 টাকা সুন্দর করে দিয়ে দাও। এটা তুমি কি কইতেছো মাহফুজ? তোমার ভাই একসাথে এতগুলা টাকা কোত্থেকে দিব? একসাথে যদি এতগুলা টাকা দিতে যায় তাহলে আমগো যা জমি জমা আছে সব তো বেচা দিতে হইব। একটা কাজ করো না ভাই, তুমি তো অনেক বড় চাকরি করো, মেলা টাকা বেতন পাও, তাছাড়া ব্যবসা বাণিজ্য তোমার ভালো যাইতেছে। তুমি এখন চাচার 1,30,000 টাকা দিয়া দাও, তোমার ভাইয়ের হাতে যখন টাকা হইব 1,30,000 টাকার মধ্যে অর্ধেক টাকা তোমার ভাই তোমারে দিয়া দিব। দেখছো তোমার ভাবি নজরটা কোন জায়গায় দিছে? হ্যাঁ, তুমি মেলা বড় চাকরি করো, মেলা টাকা বেতন পাও, তাছাড়াও ব্যবসা বাণিজ্য করো, কোন টাকা তার বেতন পাও না? এখন তোমার টাকা যদি তারা না নেয় তাহলে কি তাদের পেটের ভাত হজম হবে? হবে না। এটা তো কখনো সম্ভব না যে তোমার কাছ থেকে টাকা না নিয়ে তারা থাকতে পারবে। যদি তোমার দরদ একদম উতলে ওঠে, দিয়ে দাও 1,30,000 টাকা, তারা একটু খুশি থাকুক, ভালো থাকুক। কেন দিবে? এই বাড়ির সমস্ত সুযোগ সুবিধা কি আমার মেয়ের জামাই একা ভোগ করছে? না, এবারে ছেলে তো দুইজন, ভোগ করলে দুইজনই সুযোগ সুবিধা ভোগ করছে। তাহলে আমার মেয়ের জামাই একা একা টাকা দিবে, এটা তো আমি মেনে নিতে পারবো না। দিতে হলে দুইজনকেই টাকা দিতে হবে। আর তাছাড়া আমার মেয়ের তো একটা ভবিষ্যৎ বলে কথা আছে, তাই না? আমার মেয়ের ভবিষ্যৎ তো আর আমি জলে ফেলে দিতে পারি না। শোনেন মহিমা, এটা আমাদের পারিবারিক বিষয়। আমরা দুই ভাই খুব ভালো করে বুঝবো যে কার কি শোধ করতে হবে। আপনি আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে আসেন না। ভাইজান তুমি আমার শাশুড়ির সাথে এইভাবে কথা বলতাছো কেন? সে আমার মায়ের সমান, আমি তারে সম্মান করি। সে খাইলে আমার টাকা দিয়ে খায়, সে কথা বলে আমার টাকার জোরে বলে। তুমি এইভাবে কথা বললা কেন আমার শাশুড়ির সাথে? এই জায়গায় আমরা দুই ভাই কথা বলতেছি, আমাদের পারিবারিক ব্যাপার। এই মাঝখানে তোর শাশুড়ি কথা বলার কে? শোনো ভাইজান, সে হইতাছে আমার শাশুড়ি, সে আমার মায়ের সমান, সে আমার ভালো চায়। তোমরা তো আর আমার ভালো চাও না, তোমরা শুধু বুঝো কি আমার টাকাটা। আর উনি আমার ভালো মন্দ সবকিছু দেখে, এই জন্য সে আমার পক্ষে কথা বলে। এই শোন, তোর পিছনে আব্বা অনেক টাকা খরচ করছে, তোর পড়াশোনা চালাইতে গিয়ে আব্বা অনেক জমি জমা বিক্রি করছে। আমি নিজে দেখছি। এখন তুই চাকরি করতেছিস, পাশাপাশি ব্যবসা করতেছিস, তোর তো অনেক টাকা পয়সা। তুই টাকা পয়সা দিয়ে দে। আব্বা তো আমার পড়াশোনা শিখাই নাই, পড়াশোনা করাই নাই। আমি কৃষি কাজ করে আমি আমার সংসারটা চালাইতেছি। এই 1,30,000 টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এই টাকাটা তুই দিয়ে দে। মা, এই টাকাটা তুমি তোমার ছেলেরে দিয়ে দিতে কও। আমার হাতে যখন টাকা পয়সা আসবে তখন আমি দিয়ে দেবো। আমি সাফ সাফ করে দিতেছি, আমি আর একটা টাকাও দিতে পারবো না। আমি দিতাম যদি আমার শাশুড়ি বলতো। আমার শাশুড়ির যে জায়গায় অপমান করা হয়েছে সেই জায়গায় আমার পকেট থেকে 10টা টাকাও বের হইব না। কি? আমি তোর বড় ভাই, তুই আমার মুখোমুখি তর্ক করতেছিস? তর্ক করার সাথে মেরে দিয়েছিস। ভাইজান তোমার এত বড় সাহস! দেখছো কত বড় সাহস আর? হ্যাঁ তুমি কি করলা? তোমার বড় ভাইরে মারতে পারলা? চলো হাসপাতালে নিতে হবে তাড়াতাড়ি। ভাই শুনছো? কাকা একটু ধরেন তো, ধরেন হসপিটালে ধরেন। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। বাপু, এটা তুই কি করলি? তোর বড় ভাইয়ের মাথায় বাড়ি দিলি, আমার চোর কি বাঁচবো? হে আল্লাহ, আমার চোরকে তুমি ভালো করে দিও। আল্লাহ, আমার চোরকে তুমি ভালো করে দিও। আজকে 3টা মাস হয়ে গেল আমার পোলাটারে দেখি না। ওরা কইলো আজকে নাকি ছেড়ে দিব। কই কখনো তাইতেছে না। একটু সাবধানে আসো। হ্যাঁ, একটু সাবধানে। মা, এই যে আপনার পোলারে নিয়ে আইছি, সাবধানে। মা, সোহেল, তুই কেমন আছিস বাবা? তুই কেমন আছিস? আমি কেমন আছি তা তো দেখতেই পারতেছো। তুমি কেমন আছো মা? আমি
তো ভালো আছি বোমা। আমার সোহেলের চোখ বান্ধা কেন? সোহেল তোর চোখ বান্ধা কেন বাবা? কও না বাবা, কি হয়েছে তোর চোখে? বোমা বোমা কও না। মাহফুজ কও না তোর ভাইজানের কি হয়েছে চোখে? মা, আপনার ছেলে আর কোনোদিনও চোখে দেখতে পারবে না। ও চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে। কি কও? আমার পোলা চোখে দেখতে পাইব না? আমার পোলা আমার মুখটাও আর দেখতে পাইব না? আমার আর মা কই ডাকতে পারবো না? মা, মা মা মা, মার কি হলো? মা কি হয়েছে আপনার? আরে মা কথা বলেন না। মায়ের কি হয়েছে? মা, এই তোমরা এখানে দাঁড়ায় রইছো কেন? মারি নিয়ে ঘরে যাও। ভাবি আপনার ভাইজান নিয়ে ঘরে যান তো, ঘরে যান, আমরা দেখতেছি মা কি হয়েছে। মার কি হয়েছে? তুমি টেনশন করো না, তোমাকে ডাক্তার টেনশন করতে না। তুমি চলো। আরে মার কি হয়েছে কও না। মার কিছু হয় নাই, তুমি চলো। আম্মা আম্মা আম্মা, এই তোমার মা তো কথা বলতেছে না, উঠতেছে না, কি করবো? আম্মা আম্মা, কথা বলতেছে না। কি করবো, কথা হবে না? আম্মা দেখেন তো, হাসপাতাল নিয়ে যাইতে হইব নাকি আবার? আচ্ছা দেখি। না, নিঃশ্বাস নিচ্ছে তো, আর মনে হয় অজ্ঞান হয়ে গেছে। একটু পানি ছিটা দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে একটু পানি ছিটা দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা আমি পানি নিয়ে আসি। আসো, একটু সাবধানে এসো। এখানে খাট আছে, তুমি বসো সাবধানে। এখন ঠিক আছো? ধরো তো এটা। সেটা কি তুমি আমাদের রুমে নিয়ে আসলে না? তো আর কার রুমে নিম, এটা তো আমাদেরই বেডরুম। তোমার একটা কথা জিজ্ঞেস করি। 3 মাস তো হাসপাতালে ছিলাম। আমার এই চোখের অপারেশন করাইতে নাকি 30 লাখ টাকা লাগছে। মাহফুজ কি আমার জায়গার সম্পত্তি সবকিছু বিক্রি করে দিছে? তুমি কি কিছু জানো? আসলে মাহফুজ যেটুকু কইলো আমারে, 20 বিঘা জমির দাম যত আসে অতই তোমার ডাক্তার দেখানো, চোখ অপারেশন করা, 3 মাস হাসপাতাল খরচ সব মিলাই 30 লাখ টাকা গেছে। আর জমি জমা কোনো কিছু বিক্রি করে নাই, ওইটার দাম ধরে মাহফুজ সব টাকা খরচ করছে। আচ্ছা শোনো না, মাহফুজ তো তোমার ভাগের যা সম্পত্তি আছিল সবই এখন 30 লাখ টাকার বিনিময়ে তোমার কাছ থেকে কিনে নিল। আমাকে সংসারের তো এখন 2 টাকাও ইনকাম নাই, আমরা চলবো কেমনি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর উপর ভরসা করো, সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে আমার আপন মায়ের পেটের ভাই, ও আমার মাথায় বাড়ি দিয়ে নিজের পকেট থেকে একটা টাকাও খরচ করলো না। আমার টাকা পয়সা দিয়ে আমাকেই বুঝ দিল। কি বলবো ওর কথা? তুমি এরকম করো না, তুমি এরকম করলে তো তোমার চোখের ক্ষতি হইব, ডাক্তার না তোমার কইয়া দিছে। আচ্ছা শোনো না, তুমি একটু এখানে বসে রেস্ট নাও, আমি দেখে আসি মার কি অবস্থা, আর তোমার জন্য একটু দুধ গরম করে নিয়ে আসি, ঠিক আছে? একা একা নড়তে যাও না কিন্তু। ঠিক আছে, তুমি একটু চালু করে আসো। হ্যাঁ। আর অফিস থেকে আসার সময় বাজার করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, কি কি লাগবে তুমি আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। আচ্ছা। বাবাজি, একটা কথা ছিল। আম্মা অফিসে যাচ্ছি তো, কি বলবেন একটু তাড়াতাড়ি বলেন। কথাটা হচ্ছে, তোমার বড় ভাই এই অন্ধ হয়ে পড়ে আছে, তুই চোখে কিছুই দেখে না, কাজকর্ম করতে পারে না। বলো কতদিন এইভাবে তুমি তাদের বসায় বসায় খাওয়াবা? তাও একজন না, সংসারে 3 জন লোক, 3 জন লোকরে এভাবে যদি বসায় বসায় খাওয়াও, একবার চিন্তা করছো তোমার পরে কি অবস্থা হবে? আম্মা দেখেন, ভাইজান যে অসুস্থ, ভাইজান যে চোখে দেখে না, সেটার দায়ভার কিন্তু সম্পূর্ণ আমার। কারণ হচ্ছে আমি ভাইজানের মাথায় বাড়ি দেই, যার কারণে মাথায় একটু সমস্যা হওয়ার কারণে ভাইয়া অন্ধ হয়ে যায়। সে যতই হোক আমার ভাই, আমার রক্ত। সে যতদিন ঘরে বসে থাকবে, যতদিন বেঁচে থাকবে, তাকে দেখাটা আমার দায়িত্ব ও কর্তব্য আম্মা। ঠিক আছে, সেইটা নয় মানলাম, এখানে তোমার দোষ আছে। এই যে তোমার মা, হ্যাঁ বুড়া মানুষ,
একবারে বিছানায় পড়ে গেছে। বিছানায় ঠিক মতো উঠতেও পারে না, বসতেও পারে না, খাবারটাও পর্যন্ত ঠিক মতো খেতে পারে না। আমার মেয়ে কতদিন এইভাবে সেবা করবে বলো? আমার মেয়ে কি এত দায়িত্ব নিতে পারে? আমার মেয়ের যে কত কষ্ট হচ্ছে সেটা শুধু আমিই বুঝতেছি। এখন আমি কি করব মা বলেন? আমি বলি কি, তাহলে ঢাকায় ডাক্তার দেখানোর কথা বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তাহলে দেখবা আমার মেয়েটার এত কষ্ট হবে না। মা দেখেন, উনি আমার জন্মদাতা মা, আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমি চাইলেই তো তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারি না। আরে বাবা বোঝো না, তোমার মার জন্য একটা রুম আটকা রয়েছে, আর ওই রুমটা আমার আবার খুব পছন্দ। আমার বাবার বাড়ি থেকেও তো আত্মীয় স্বজন আসে, তখন তো একটা রুমের প্রয়োজন, তাই না? অযথা একটা মানুষ ওই রুমটা আটকে রাখছে, এটা কেমন দেখায়? আর বৃদ্ধাশ্রমে গেলে তার তো সেবা যত্নে কোনো ত্রুটি হবে না। আমার মেয়ের থেকে আমি মনে করি ওইখানে সে ভালোই সেবা যত্ন পাবে। মা একদম ঠিক কথা বলছে। আমার না তোমার মায়ের টেক কেয়ার করতে করতে না খুব অশান্তি লাগে। তুমি তো জানোই কাজ কাম করতে আমার একদম ভালো লাগে না, তারপরেও তোমার মুখের দিকটাকে কষ্ট করি। মা যেটা বলছে একটু শোনো। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু বলছেন তাহলে আমি একটু চিন্তা করে দেখি, আপনারা টেনশন করবেন না। আসল জায়গায় বিষ ঢুকাই দিছি। সেটাই তো দেখলাম, ভালোই তো বিষ দিতে পারো। যা করি তোর ভালোর জন্য, চল। মা ঘুমাই পড়ছেন? মা একটু উঠেন, আমি গরম পানি নিয়ে আসছি, আপনার শরীরটা একটু মুছে দিন। আস্তে সাবধানে। আপনি ঠিক আছেন তো? মা গো, আমি ঠিক আছি। ও বৌমা, হ্যাঁ মা। আমার 2টা পোলা, কেউ আমার কাছে আসে না। আচ্ছা বৌমা, আমার শরীর কেমন আছে? আপনার ছেলে আছে, ভালোই আছে। জানেন তো অন্য মানুষ আর কেমন থাকবে। আমার ছোট পোলাটারে যে কতদিন দেখি না, ওরে দেখার জন্য আমার পরে না ছটফট ছটফট করে। আমার শরীর যেমন কাছে কতদিন আসে না। মা, আপনার বড় ছেলে কেন আসে না সেটা তো আপনি জানেন। ও অন্ধ, নিজে থেকে নড়াচড়া করতে পারে না। ও মনে করে যে ও অন্ধ হওয়ার কারণে আপনি অনেক কষ্ট পেয়েছেন। ও যদি আপনার সামনে আসে তাহলে আরো কষ্ট পাবেন, আরো অসুস্থ হয়ে পড়বেন। সেটা চিন্তা করে মা ও আর আপনার সামনে আসেনি। আপনার ছোট ছেলে জানেনই তো, এত বড় ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, তার মধ্যে কত বড় চাকরি করে দেবেন। চাকরির সুবাদে আজকে এই ডিস্ট্রিক্টে, কালকে ওই ডিস্ট্রিক্টে, পরশুদিন ওই ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্টে খালি ঘুরে বেড়ায়। সেই সকালবেলা গাড়ি নিয়ে বেরোয় আর রাত 2টা-3টা বাজে বাড়িতে ফেরে, আবার সকালবেলা বেরিয়ে যায়। কত ব্যস্ত থাকে না কোন দেখেন। আপনার ছোট ছেলের সময় বের করে ঠিক একদিন আপনারা দেখতে আসবে। এত চিন্তা করেন না তো মা, চিন্তা করলে আরো অসুস্থ হয়ে পড়বেন। আমার ছোট পোলাটাই আইতে পারে না, ছোট বউটাও আইতে পারে না। আমার কয়টা খাওয়ান দেয়, খালি একটু করলা ভাজি দিয়ে। এই খাওয়ানটা কেমনে দেয় জানো? কুত্তারে যেমন দেয় না, এমনি চালিয়ে দিয়ে যায়। চুপ করেন তো মা, এসব আদের চিন্তা বাদ দেন। ছোট বউ কি করলো না করলো এইসব চিন্তা করলে আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আমি তো বাইসে আছি, আমি যতদিন বাইসে আছি ততদিন আপনার খাওয়ান দাওয়ান আদর যত্ন কোনো কিছুর অভাব হইব না মা। আপনার এক কাজ করেন, শুয়ে পড়েন, এসব চিন্তা করেন না। আমি মাথাটা টিভি দিচ্ছি, আসেন শোন মা, সাবধানে। একটু ঘুমানোর চেষ্টা করেন। ঘুম তো আসে না মা, 2টা পোলা, কেউ আমার কাছে আসে না মা। আহা, লুঙ্গি পরে হাঁটতে কি একটা আরাম, শহরে তো লুঙ্গি পরে বেরিয়ে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। শুনলাম কাকা মারা যাওয়ার পর সব জমি জমা ভাগ কইরা নিছেন, কাকিরও নাকি ভাগ কইরা নিছেন। হরে ভাই, যা শুনছেন সব সত্যি কথা। মা একজনের ভিতরে থাকতে চায় না, তাই আমরা 2 ভাই মিলা ভাগ করে নিছি। আমার বউ ঘরে যা রান্না করে তা নিয়ে মায়েরে দিয়ে আসে, আবার বড় ভাইয়ের বউ যা রান্না করে তাও নিয়ে মায়েরে দিয়ে আসে। মায় ভালোই আছে, 2 জনের ঘর থেকেই খাবার পাইতেছে, যা কিছু লাগে সব আমরা 2 ভাই দিই। ভাই শুধু কি খাবার আর কাপড় চোপড় দিলেই হয়? মারে কি একবার দেখতে হয় না? আরে ভাই রে,
এখানে তো আলাদা দেখার কিছু নাই। আমার বউ মার দেখাশোনা করে, যখন যা কিছু লাগে সব কিছু দেয়। আমি আবার পার্সোনালি গিয়ে মায়ের কি দেখবো? আমি তো টাকা কামানো নিয়ে ব্যস্ত, টাকা না কামাইলে মায়ের দিমু কি? ভাই আপনার দেখা আর আপনার বউয়ের দেখা কি এক হইলো? আপনি কি আপনার মার পাশে বসে একটু কথা বলতে পারেন না? এই বেটা এই, তুই এত কথা কইতাছস কেন? করস তো বাজারের মধ্যে মুরগির ব্যবসা, এখানে বড় বড় কথা কইতাছস, যা আমার সামনে থেকে। কত বড় সাহস! ভাবটা লইছে কি? বাজারে করে মুরগির ব্যবসা, ঘুরে পাঞ্জাবি বইরা। আরে বেটা, আমার মায়ের আমার দেখতে হইব কি? আমার বউয়ে দেখলেই তো হয়। আরে বেটা, আমার মায়েরে আমার বউয়ে দেখে, বৃদ্ধ হয়ে গেছে গা। আমি পাশে গিয়া বৈশা বৈশা কি করবো? হ্যাঁ, আমার কাজ কাম আছে না? টাকা কামাইতে হইব না বেটা? এই নাও খাও। সারাদিন যে এত ভাই ভাই করো, তোমার ভাই কি করছে তোমার জন্য? সামান্য একটু তর্ক বিতর্ক লাগিয়া লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথাটা পাঠায়, দুইটা চোখ সারা জীবন লাগিয়ে কানা করে দিছে। তারপরে তোমার 20 বিঘা জমি লেখা নিছে, বাকি যেইটুকু আছে এইটুকু দেখবে একদিন নিজের নামে লেখা আমার আর তোমার গাড়ি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। এরপরে বুঝবা মজাটা। তারপরেও ভাইয়ের গুণ কীর্তন করতে তুমি একটু কম করো না? এত কিসের সুনাম গাও তোমার ভাই তুমি? তুমি দিন শেষে যত কথাই বলো না কেন, ও তো আমার মায়ের পেটের ভাই। আমার জন্য একটু হলেও ওর মায়া দরদ আছে। আর ও বাড়ি কি ইচ্ছে করে দিছে নাকি? হঠাৎ করে লেগে গেছে। আমার কপালে ছিল, এখন যা তাই হয়েছে আর কি। আর এই যে আমি অন্ধ হয়ে গেছি, আমার কোনো ইনকাম নাই। তোমার আমার এসে বসা বসা খাওয়াইতেছে। তোমার ছোট ভাইয়ের বউ আর ওর কুটনি শাশুড়ি পুরা মহল্লা মহল্লা ঘুরে বেড়ায়, আর আমগো নামে বদনাম গায়ে বেড়ায়। আমরা নাকি ওর গাড়ির উপর বসে থেকে খাইয়া ওর সব সম্পত্তি টাকা পয়সা ধ্বংস করে ফেলাইতেছি। এই যে 2 বেলা 2 মুঠো ভাত তোমার মুখে আমার জোগাড় করে দিতে হয় না, তার জন্য আমার কত কষ্ট করতে হয়, কত অপমান সহ্য করতে হয়, এইটা মাত্র একমাত্র আমি জানি। তুমি তো তার কোনো টের পাও না। তারপরও তুমি সারাক্ষণ আছো তোমার ভাইয়ের সুনাম গাওয়া নিয়া। এত কিসের সুনাম তোমার ভাইয়ের? আমি সবই জানি, সবই বুঝি। এবং তো মানুষ চোখে দেখি না, ইনকাম করতে পারি না। তুমি আমি যে ওদের ঘরে বসে খাইতেছি, এই নিয়ে যে 2-4-5টা কথা হইব, এটা তোমারও সহ্য করতে হবে, আমারও সহ্য করতে হবে। কিছু করার নাই। আল্লাহর উপর ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা করেই তো আছি। একমাত্র আল্লাহ একমাত্র সহায়ক। উনি যদি আমাদের দিকে একটু মুখ তুলা তাকায়। আচ্ছা শোনো, মা আজকে কয়টা দিন যাব তোমার ছোট ভাইরা দেহার লাগে পাগল হয়ে রয়েছে। সারা দিন যায় রাত যায়, তোমার ভাই একটা বার মারে দেখা তো দূরের কথা, মার ঘরে থেকে কেউ মারে না। মারে কষ্ট আমি আর দেখতে পারতেছি না। নাও খাই আমার উদ্ধার করো। আমি মার কাছে গেলাম, গরম পানি কইরা মার আবার সারাটা শরীর মুছাই দিতে হইব। খাইলো তুমি? হ্যাঁ চাইবেই তো। আমি তো অন্ধ মানুষ, আমার কোনো দাম নাই। সবার কাছে এখন হয়ে গেছে অবহেলার পাত্র। এই যে ভাতটা যে সামনে দিয়ে গেলাম, এখন খামু কেমনে? মা, মা ওঠেন, আপনার শরীরটা মুছা দেই। মা, মা কি হয়েছে আপনার? আমার পোলাকে ডাকো, আমার পোলাকে ডাকো। আমি একটু শেষবারের মতো দেখা যাবো। মা কি উল্টা পাল্টা কথা বলতেছেন? শেষবারের মতন মানে? শোনা বাবা, তোমার শ্বশুর আমার ডাকতেছে। আমি তারে কইছি, সোহেলের বাপ তুমি একটু অপেক্ষা করো, আমার পোলা দুটার মুখ আমি একটু দেখে আসি। মা আজের কথা বলেন না তো। আমার শ্বশুর আপনারা ডাকতেছে মানে কি? আপনি উঠেন, আমি শরীর মুছা দেবো। তুমি পোলাকে ডাকো, ডাকো মা, ডাকো। মা, 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 মা আপনি একটু চোখটা খুলে রাখেন। আমি আপনার বড় পোলারে নিয়ে যেতেছি। মা, আম্মা আপনি কিন্তু চাই থাকবেন, আমি আপনার বড় পোলারে নিয়ে যেতেছি। শুনছো? শোন না, ভাত রাখো, তাড়াতাড়ি মার ঘরে চলো। মা কেমন জানি করতেছে আর তোমাদেরকে দেখতে চাইতেছে। তাড়াতাড়ি। মার কি হয়েছে সেটা বলবা তো তুমি। কি হয়েছে আমি জানি না, মা কেমন জানি করতেছে। মা, তুমি বসো এখানে। মা গো। এই যে মা এখানে। মা, মা দেখেন আপনার বড় পোলারে নিয়ে আইছি। মা কি হয়েছে তোমার? কথা কও না কে? এই যে আমি আইছি তোমার কাছে। মা চোখ খুলেন। এই মা তো কথা কয় না। কি হয়েছে মার? মা,
মা চোখ খুলেন, দেখেন আপনার বড় কোলারে নিয়ে আইছি। এই কি মার তো শরীর চলতেছে না, রক্ত চলাচল তো বন্ধ হয়ে গেছে। ও তুমি মা তো আর বাইসে নাই। মা 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 গো, ও মা 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 কথা কও মা মা গো, মা কথা কও। মা তো কথা বলতেছে না, মা মা মরে গেছে। আমার শ্বশুর মনে হচ্ছে নাকি মারে ডাকতেছে, কিন্তু তোমার বাইরে নিয়ে এসে দেখি মায়ের কথা কয় না। ভাবি এটা তুমি কি কইতেছো ভাবি? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না ভাবি। মা না না, আমার মা মরতে পারে না। আমার মা আমারে না দেখা, আমার সাথে কথা না বলে মরতে পারে না। মা মা তুমি আমার সাথে কথা বলো মা। এই যে তোমার ছেলে আসছে, তুমি তোমার দুইটা চোখ খুইলা মন ভইরা তোমার ছেলে দেখো মা। মা মা গো, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি মা, অনেক অপরাধ করছি। তুমি আমাকে বারবার দেখতে চাইছো, বারবার আমাকে আসতে বলছো, আমি আসি নাই। আমি লক্ষ লক্ষ টাকা কামাইছি মা, তোমার ছেলে লক্ষ লক্ষ টাকা কামাইছে, কিন্তু কোনোদিন তোমাকে কোনো কিছু দিতে পারে নাই। আমি আমার বাবার বিঘার বিঘা সম্পত্তি ভোগ করছি, কিন্তু তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারি নাই মা। মা আমার অনেক দায়িত্ব ছিল তোমার প্রতি, আমি কোনো দায়িত্ব পালন করতে পারি নাই মা। তুমি আমার মাফ করে দাও মা। মা তুমি আমার মাফ না করে মরো না মা। আমি সারা জীবন অপরাধী থাকবো, আল্লাহ করে কোনোদিনও মাফ করবো না। ভালো হয়েছে তোর সাথে কথা না কয়ে মা মরে গেছে, এটাই ভালো হয়েছে। মা যখন বাইসে ছিল, জীবিত ছিল, মা তোরা দেখার লাগে ছটফট করছে, তোরে ডাকছে, তুই তার কাছে আসিস নেই কাছে। আর এখন মরে গেছে, আর মার কদর বেড়ে গেছে না। তুমি উত্তেজিত হবে না, ডাক্তার না তোমার নিষেধ করছে উত্তেজিত হইতে। তুমি উত্তেজিত হইলে তো তোমার চোখের ক্ষতি হইব। আচ্ছা জামাই বাবাজি, আমি তো বুঝতে পারিনি, বয়স হয়ে গেছে, মারা গেছে, অসুস্থ ছিল, এই জন্য এত কান্নাকাটি করার কি আছে? মারা গেছে, সুন্দর মতো তারা জানাজা দিয়ে কবর দিয়ে দাও, তাহলেই তো হয়ে গেল। এই মহিলা, এই তুই কোনো কথা বলবি না, তোর কোনো কথা নাই। তুই আর তোর মাইয়া মিলা আমার মায়ের খুন করছ। শুধু তোরা না, আমিও আমার মায়ের খুন করছি। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, তুই তোর মেয়ের নিয়ে বের হয়ে যাবি। আর যদি এই বাড়ি থেকে বের না হস, তাহলে কবর দুইটা হইব, একটা হইব তোর কবর, আর একটা হইব আমার মার কবর। তোরে আগে কবর দিমু, তারপর আমি আমার মায়ের কবর দিমু। তোর কুপরামর্শ শুই না, তোর মেয়ের কুপরামর্শ শুই না, আমি আমার মায়ের কোনো খেদমত করতে পারি নাই, আমি আমার মায়ের প্রতি কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। আমার মায়ের প্রতি আমার অনেক দায়িত্ব ছিল, অনেক কর্তব্য ছিল, তোদের বাধার জন্য আমি পারি নাই। এখন বের হ, পরে যেন এই বাড়িতে আর জীবনেও না দেখি। বের হ, কুটনি ডাইনি জানি কোথাকার, বের হ শয়তান। আর জীবনে এই বাড়ির দিকে আসবি না তুই। মাগো আমারে ক্ষমা কইরা দাও মা। তুই ভাই হয়ে নিজের বাইরে মাথায় বাড়ি দিয়ে চোখটা অন্ধ করে দিছিস। আজকে এই শেষ সময় আমি আবার মারে দেখতে পারলাম না। আমার যে কি কষ্ট হতেছে সে একমাত্র আমি বুঝতেছি। শান্ত হও তুমি। মাগো, আমি তোমার মুখটা দেখতে পারলাম না মা। তুই আমার যে ক্ষতিটা করছিস, ইচ্ছা করতেছে তোর আমি এখন ফেলাই। আমার মাইরে ফেলাও ভাই। আমি আমার শাশুড়ি আর আমার বউয়ের কুবুদ্ধিতে পড়ে আমার মাটারই খুন করছি। আমি আমার মার খুনি, তুমি আমার মাইরে ফেলাও ভাই, তুমি আমার মাইরে ফেলাও। মা তুমি আমারে ক্ষমা করে দাও। ভাইজান, মা
ভাইজান, আমি মার সাথে অনেক অন্যায় করছি। মায়ের আমি কখনো বোঝার চেষ্টা করি নাই, মার সাথে আমি একটু কথা বলি নাই, মার প্রতি কোনো দায়িত্ব পালন করি নাই। মা অনেক বলছিল আমি যেন মার কাছে একটু যাই, কিন্তু আমি কখনো মার সাথে দেখা করি নাই ভাইজান। মা আমার কোনোদিনও মাফ করবো না। আমি মার কাছে মাফ চাওয়ারও সময় পাইলাম না। মা যদি আমার মাফ না করে, আল্লাহ তো আমার মাফ করবো না ভাইজান। দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। যখন দাঁত থাকে না তখন মানুষের কত দায়িত্ব বেড়ে যায়, কত কিছু বেড়ে যায়। আজকে তোর কারণে, তোর অবহেলার কারণে আজকে আমার মা মরে গেছে। তুই মারে যে সমস্ত কথা বলছিস, যে সমস্ত ভাবে অপমান করছিস, আমি তোর আর কি বলবো। তোর জায়গা সম্পত্তির এত দরকার ছিল, এত প্রয়োজন ছিল। আমার মানুষ তোর কাছে প্রয়োজন নাই, তোর কাছে প্রয়োজন শুধু জায়গা সম্পত্তি। এই জায়গার কারণে তুই নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিয়া আজকে আমার অন্ধ বানায় দিছিস। আমি চোখে দেই না, আমি কি কষ্টের দিন পার করতেছি সে একমাত্র আমি জানি। নিজের ভাই হয়ে নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে আজকে আমার অন্ধ করে দিছিস। আমি আমি আমার মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারিনি। আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে, আমি আমার মারে দেখতে পারতেছি না। আমার সে কতটা কষ্ট হইতেছে, কতটা যন্ত্রণা হইতেছে সে একমাত্র আমি জানি। আল্লাহ আমারে কোনোদিনও মাফ করবো না। আমি 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 মার কাছে মাফ চাওয়ারও সময় পাইলাম না ভাইজান। এখন আর কান্নাকাটি করে আর কি হবে? যে যাবার সে তো চলেই গেছে, শুধুমাত্র তোর কারণে।